তোর কাছে এসব আশা করিনি আমি। আমার ভাবতেও ঘৃণা হয়। তুই ছি। নীলা ভাবির কাছে আমার নামে বিচার দিয়েছে এই সামান্য কারণে। রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। বেশ কান্না পাচ্ছে আমার। কিছুক্ষণ কাঁদলামও। আসলে আমি সহজে কোনো কথা মনে নেই না। যারা মন থেকে কিছু বলে তাদের ধারে কাছেও যায় না। সামান্য একটা কারণে আপনি আমাকে এভাবে এড়িয়ে চলছেন? কারণটা সামান্য হলেও কথাগুলো সামান্য ছিল না। তার জন্য তো সরি বললাম, আর কারণও বলেছি। তার থেকে বেশি কষ্ট লেগেছে ভাবির বলা কথাগুলোতে। এই ছেলে দুটো থাপ্পড় দিতে নামায়। নীলা এবার কেঁদে দিয়ে বলল, বিশ্বাস করুন, আমি আপুর কাছে বিচার দেইনি। আমি বিদেশ থেকে পড়ালেখা করতে পারি, কিন্তু এতটা অহংকারী না। সেদিন কথাগুলো আমি রেগে গিয়ে বলেছি, একটা কথা মন থেকে বলিনি। যেভাবেই বলেছেন কথাগুলো তো সত্য। ভাইয়া বিয়ে করেছে বেশ কিছুদিন হলো। আমাদের চাইতে একটু বড় করে ভাইয়ার বিয়ে করেছে। আমরা দুই ভাই এক বোন। বোন সবার বড়, তারপর ভাইয়া, আর তারপর আমি। আমি সবার ছোট। আমার নাম জনি, আর ভাইয়া হলো সাইদ, আর আপুর নাম শারমিন। কয়েক বছর আগে আপুর বিয়ে হয়েছে, আর এই কয়েক মাস হলো ভাইয়াকে বিয়ে দিল। ভাবি আমার সেই লেভেলের ভালো, আপন ভাইয়ের মতোই দেখে আমায়। যাকে সেসব কথা, গল্পে আসি। রুম থেকে বেরোতে দেখি খাওয়ার বেশ আয়োজন চলছে, তাই আমি ভাবির কাছে গেলাম। ভাবি আমি দেখে বলল, কি ব্যাপার, আমার ভাইটার কিছু লাগবে নাকি? না, তা কেউ আসবে নাকি? এত খাবার রান্না করছো? কে? তোমার বেআইন আসবে, মানি আমার বোন। কি বলো, তোমার বোন আছে নাকি? বিয়েতে তো তোমার কোনো বোনকে দেখলাম না। আমার বিয়ের সময়ও বিদেশে ছিল, এই 2 সপ্তাহ হলো বিদেশ থেকে এসেছে। বিদেশ কি করে? স্টাডি করার জন্য গিয়েছিল, এখন শেষ, চলে এসেছে। ও ভালো, তা কখন আসবে? এই তো কিছুক্ষণ পর। আচ্ছা ভাবি, আমি বাইরে গেলাম। কিছু খেয়ে নাও। এসে খাবো। বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরলাম। না, আগে আমার ব্যানকে দেখে আসি, নিশ্চয়ই পরীর মতো দেখতে হবে। গেস্ট রুমের বাইরে থেকে উঁকি মেরে দেখছি রুমের ভেতরটাতে ব্যাগ জামা কাপড় দেখা যাচ্ছে, কিন্তু বেয়ান কই। তখনই পেছন থেকে কে যেন বলল, উকি মেরে কি দেখা হচ্ছে? পেছনে না দেখেই বললাম, একটা পেতনি এসেছে বাসায়, সেটাকেই দেখছি। এবার আমি পিছন করে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে, মনে হয় একটু রেগে আছে। এর আগে তো এই মেয়েকে এখানে দেখিনি। বাই দ্য ওয়ে, তুমি কে? এর আগে তো কখন আমাদের বাসায় দেখিনি। এতক্ষণ যাকে দেখার জন্য রুমের বাইরে থেকে উকিঝুঁকি মেরেছেন, আমি সেই পেতনি। তুমি ভাবির বোন? সরি। আমি পেতনি? সরি, আমি বুঝতে পারিনি। উকি দিয়ে দেখার বেশ অভিজ্ঞতা আছে দেখছি আপনার। কি কথা হচ্ছে দুজনে? আচ্ছা, পরিচয় করিয়ে দিই। জনি, এই হলো আমার বোন নীলা, আর নীলা, এই হলো আমার একমাত্র আদরের দেবর জনি। হয়েছে, আর পরিচয় করাতে হবে না, যা চিনার চিনে নিয়েছি। তাহলে তো ভালোই হলো। আচ্ছা, দুজনে আসো, নাস্তা দেব। রুমে দিয়ে যাও, রুমে খাবো। তাহলে জনি, তুমি এসো। এখন নাস্তা করব না, একসাথে লাঞ্চ করব। আচ্ছা। কথা বলে ভাবি চলে গেল। আমি আমার রুমে চলে আসলাম। দুপুরে সবাই একসাথে লাঞ্চ করতে বসেছি। আমি বসেছি একদম নীলা সোজাসুজি, খাবার খাচ্ছি। হঠাৎ নীলার পায়ের সাথে আমার পা লাগলো। আমি নীলার দিকে তাকালাম। ও মা, সে কি রাগ! আরে ভাই, রাগের কি হলো? আমি তো ইচ্ছে করে পা লাগাইনি। রাগীভাবে যখন তাকালি, তখন আবার ইচ্ছে করেই লাগাবো। নীলা আমার দিক থেকে চোখ সরিয়ে আবারও খাবার খেতে লাগলো। একটু পর আমার পা দিয়ে ওর পায়ে আলতো করে ছুঁয়ে দিলাম। নীলা কেমন যেন শিহরিত হয়ে উঠল। তারপর খাবার আমার দিকে রাগি চোখে তাকালো। আমি ওর দিকে তাকিয়ে একটু মুচকে হাসি দিলাম। তারপর ওর পাতে আবার ছুতে লাগলাম। নীলা মুচকে একটা হাসি দিয়েই পায়ে জোরে একটা পাড়া দিয়ে দিল। আমি ওহ করে উঠলাম। কি হয়েছে জনি? কিছু না ভাবি। আচ্ছা, খাও। খাবার খেয়ে রুমে চলে আসলাম। কি বজ্জাত মেয়ে রে বাবা, পুরাই ধানি লঙ্কা। বিকেলে ছাদে গেলাম, গিয়ে দেখি নীলা ছাদের এক কর্নারে দাঁড়িয়ে আছে। তাই নীলার পাশে গেলাম। পায়ে কে এভাবে লাথি মারে? তাহলে অসভ্যের মতো পাঁচ হয়েছেন কেন? তুমি প্রথম অমনভাবে তাকালে কেন? তাই তো পাঁচ হয়েছি। আচ্ছা, যাক সেসব কথা। তুমি এত সুন্দর কেন? ফ্ল্যাটিং করছেন আমার সাথে? না, সত্যি তুমি খুব সুন্দর। আমি সুন্দর তা আমি জানি, আপনার বলতে হবে না। তুমি ছোট থেকে বিদেশে লেখাপড়া করেছো? তো বিদেশি ম্যামরা তো ছোট ছোট জামা কাপড় পরে, এগুলো কি তুমি পরছো? কি মজা করলাম। হুম নীলা মুখটাকে বাঁকিয়ে সেখান থেকে চলে গেল।
আমারও তো ভালো লাগতেছে কেরে। পরদিন রুমে বসে আছি, তখন ভাবি সহ নীলা রুমে ঢুকলো। কি ব্যাপার, আমার ভাইটার কোনো খোঁজ খবর নেই? ব্যাপার কি? ভাবি, কি যে বলো না, কিছু বলবে? নীলাকে নিয়ে একটু বাহির থেকে ঘুরে আয়। আমি পারবো না। যা না ভাই। যেতে পারি, এক শর্তে। কি শর্ত? তোমরা দু বোন আমার দু গালে দুটো পাপ্পি দিতে হবে। পাশ থেকে নীলা রেগে গিয়ে বলল, কি? ভাবি ও লাগবে না, তুমি দিলেই হবে। ওরে আমার দুষ্ট দেব রে, আয় কাছে আয়। আমি কাছে যেতে ভাবি গালে একটা চুমু দিল। আমিও ভাবির গালে একটা চুমু দিয়ে নীলাকে বললাম, এবার চলো। পেছন থেকে আবার ভাবি বলল, দুষ্টু একটা, তাড়াতাড়ি চলে আসিস। ওকে। নীলাকে নিয়ে একটা পার্কে গেলাম। সেখানে অনেক কাপল বসা ছিল। কেউ কারো কোলে মাথা রেখে শুয়ে আছে, আবার কেউ আবার চুমু খাচ্ছে। নীলা সব দেখে বলল, আচ্ছা, ওরা এখানে কি করছে? আকাম করছে। কি কাজ? ভালোবাসা করছে। এভাবে ভালোবাসা করে? আচ্ছা চলো ওখানে গিয়ে বসি। আমরা গিয়ে একটা বেঞ্চে বসলাম। আচ্ছা কি খাবে? আমি বাহিরের কিছু খাই না। আমি কাছ থেকে কিছু বাদাম নিলাম, কয়টা খোসা ছেড়ে ওর দিকে এগিয়ে দিয়ে বললাম, নাও খাও। আমি বাহিরের সব খাই না বললাম তো। খেয়ে দেখো না। খাবো না। আমি জোর করে ওকে খাইয়ে দিলাম, এবার খাও। নীলা খেয়ে বেশ মজা পেল, ওকে দেখেই বোঝা যাচ্ছে। এরপর আমি আর সাধলাম না, একা একাই খেতে লাগলাম। নীলা আমার আর বাদামের দিকে আর চোখে তাকাচ্ছে বারবার। আমি তো খেয়ে যাচ্ছি। কিছুক্ষণ পর নীলা বলল, আপনি আচ্ছা বজ্জাত তো। কি করলাম আবার? একা একাই খেয়ে যাচ্ছেন। তুমি তো খাবে না, তাই সাধলাম না। আর না বলেছি বলে কি আর সাদা যাবে না? দিন, আমি খাবো। সামনেই তো আছে, নিয়ে খাও। আমি খোসা ছাড়াতে পারি না, খোসা ছাড়িয়ে দিন। ওরে বিদেশি ম্যাম সাহেব রে। আচ্ছা দিচ্ছি। আমি খোসা ছাড়িয়ে দিচ্ছি। ও খাচ্ছে, কত সুন্দর করে খাচ্ছে, কত অপরূপ লাগছে মেয়েটাকে। বিদেশি ম্যাম আমাকে তো পাগল করে দিল। ওর দিকে তাকিয়ে বেশ ভাবনায় হারিয়ে গেলাম। কল্পনায় দেখছি ও আর আমি পুতুলদের বাসার ছাদে ড্যান্স করছি। হঠাৎ নীলার কথায় হুঁশ আসলো। কি হলো? অমন করে কি দেখছেন আমাকে? বাদাম দিন। ও কিছু না, বাদাম নাও। বিকালটা ওকে নিয়ে ঘুরে সন্ধ্যায় বাসায় আসলাম। কি ঘুরতে কেমন লাগলো দুজনের? তোমার বোন সাথে থাকলে সারা জীবনই সুন্দর লাগবে। দুষ্টু একটা, যা ফ্রেশ হয়ে আয়, নাস্তা দেব। ওকে। আমি ফ্রেশ হয়ে আসলাম। রাতে ডিনার করে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, যদি বিদেশি ম্যাম আমার হতো, দিলটা খুশ হয়ে যেত। সকালে ঘুম থেকে উঠে শুনি নীলা এখনও ঘুম থেকে ওঠেনি, তাই সোজা চলে গেলাম নীলার রুমে। ও মা, এই কী অবস্থা? আমার এত লজ্জা লাগে কেন? নীলাকে জাগাতে লাগলাম। নীলা হঠাৎ আমার হাতটা জড়িয়ে ধরল। আয় হায়, কী করবো এখন? এরপর নীলা কোলবালিশ মনে করে আমাকে টেনে জড়িয়ে ধরল। বাহ, খারাপ না, ঘুমের করে হলো বিদেশি ম্যামকে জড়িয়ে ধরতে তো পারলাম। নীলা ঘুমের করে আমাকে কোলবালিশ মনে করে আষ্টে বেষ্টে জড়িয়ে ধরলো। আমি বাদ থাকবো কেন? আমিও জড়িয়ে ধরি। মেয়েদের শরীর এত নরম কেন? আমার তো ঘুমই চলে এসছে। কখন যে ঘুমে গেছে বুঝতেই পারিনি। কি ঘুম রে। কিছুক্ষণ পর হঠাৎ ব্যথা পেয়ে চিৎকার দিয়ে উঠলাম। তাকে দেখে আমি নিচে পড়ে আছি। কি ব্যাপার? আমি তো নীলাকে জড়িয়ে ধরেছিলাম, তাহলে নিচে কি করে? ওপরে তাকে দেখি নীলা খাটের উপর বসে আগে ফুসছে। কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছো কেন? আপনি আমায় এভাবে জড়িয়ে ধরেছিলেন কেন? তোমাকে ডাকতে এসেছিলাম, আর তখনই তুমি আমাকে টেনে জড়িয়ে ধরলে, তাই তো আমিও। লুচ্চা ব্যাটা কোনহানকার, তাই বলে আমার বুকের মাঝে ঘুমিয়ে যেতে হবে? তোমার শরীর এত নরম যে আমার ঘুমই চলে এসেছিল। কি? কই কিছু না। তবে রে। এটা বলে নীলা আমাকে দৌড়াতে লাগলো, আর আমি সারা ঘর দৌড়াচ্ছি। অবশেষে ভাবির পিছনে গিয়ে লোকালাম। আপু, তুমি সরো, আজ ওনার একদিন কি আমার একদিন। সকাল সকাল তোরা কি শুরু করলি? তুমি সরো তো আপু। উনি সকাল সকাল কি করছে জানো? কি করেছে? উনি আমায়, আমি বলতে পারবো না, তুমি সরো তো। এই বলে যেই দৌড়তে যাবে, তখন আবারও দৌড়ে পালালাম, এই ঘর থেকে ও ঘর। অবশেষে আমার রুমে চলে গেলাম। আয় হায়, এবার কোথায় যাব? নীলা দৌড়ে এসে ভার সামলাতে না পেরে আমাকে নিয়ে খাটে পড়ল। ভাগ্যের কি খেলা, ও আমার বুকে আর ওর ঠোঁটগুলো আমার ঠোঁটের ওপর। সুযোগ কি আর হাতছাড়া করা যায়? ওর হাত দুটো চেপে ধরে ওর ঠোঁটে চুমুক দিয়ে ধরলাম। নীলা ছোটার জন্য নাড়াচাড়া করছে। চুমুক দিয়ে ধরতেই নিঃশব্দ হয়ে গেছে। কিছুক্ষণ পর ছেড়ে দিতেই নীলা আমাকে লাথি থাপ্পড় যা পারলো দিল। লুচ্চা ব্যাটা একটা। নীলা রুম থেকে দৌড়ে পালালো। কি তেজ রে বাবা, হাতে সব জ্বালিয়ে দিল। আমরা নাস্তা করতে বসেছি সবাই। কেন যেন ওকে চুমুদের পর থেকে
পেটের ক্ষুধা চলেই গেছে, তাই খাবার নাড়াচাড়াই করছি। কি ব্যাপার জনি, খাচ্ছ না কেন? ক্ষুধা নেই। কেন? সকালে যা খেয়েছি তাদের ক্ষুধা থাকবে কি করে? নীলা আমার দিকে রাগি চোখে তাকালো। কে এমন খেয়েছো যে ক্ষুধা নেই? বলা যাবে না, অনেক দামি জিনিস খেয়েছি। নীলা আরও রেগে গেল। আমার ভাইটা কি এমন খেয়েছো যে বলা যাবে না? বললাম তো বলা যাবে না। আমার লক্ষ্মী দেবরটা আমায় বলো না শুনি। আচ্ছা শোন তাহলে, চুপি চুপি বলি, কানটা আগাও। আমি যেই ভাবির কানে বলতে যাব, ঠিক তখনই নীলা আমার পায়ে জোরে একটা পাড়া দিল। ও ভাবি গো! ভাবির কানের কাছে চিৎকিরটা দিলাম। ওরে দুষ্টু, এজন্য কান আগাতে আর বললি? না ভাবি। দুষ্টু মারবো একটা, চুপচাপ খা, আমার কানটা গেল। নীলা রেগে রুমে চলে গেল। কে নীলা, না খেয়ে চলে যাচ্ছিস কেন? তোর আবার কি হলো? নীলা তার রুমে গিয়ে মনে মনে আমাকে ইচ্ছে মতো গালি দিতে লাগলো। আমি আড্ডা দিতে বাইরে চলে গেলাম। বন্ধু সাগরকে কল দিলাম। হ্যালো, কোথায় তুই? পেওরের মাথায়। আচ্ছা থাক, আমি আসছি। সবাই আছে, তুই আয়। রোমান আছে? আচ্ছা ওয়েট কর, আসতেছি। ওদের সাথে নিয়ে বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম। ফেরার পথে ফুচকার দোকান সামনে পড়লো। তখনই নীলার কথা মনে পড়ে গেল। ভাবলাম পাগলিটার জন্য 2 প্লেট নিয়ে যাই। যেই ভাবা সেই কাজ, নীলার জন্য ফুচকা নিয়ে নিলাম। ও রুমে ঢুকে দেখি নীলা শুয়ে শুয়ে বই পড়ছে। কি করো? নীলা কিছুটা রুক্ষ ভাষায় বলল। আপনি দেখেন না কি করি? আচ্ছা ওঠো, দেখো তোমার জন্য কি এনেছি। এখন উঠতে পারবো না, আপনি জানতো। আমি নীলার হাত থেকে বইটা সরিয়ে ওকে টেনে বসালাম। ওর দিকে ফুচকার প্যাকেটটা বাড়িয়ে দিয়ে বললাম, তোমার জন্য ফুচকা এনেছি, স্পেশাল ফুচকা। নীলা আমার হাত থেকে ফুচকার প্যাকেটটা নিয়ে আমার মুখে মেরে বলল, আমি রাস্তার সব খাই না, কয়বার বলবো যত সব আজাইরা। আমার কিছুটা রাগ উঠে গেল। তাই প্যাকেট থেকে 1 পিস নিয়ে নীলাকে জোর করে খাইয়ে দিয়ে প্যাকেটটা নিয়ে আবার চলে আসলাম। ভাবি, ভাবি, কোথায় তুমি? কি হয়েছে? এদিকে আসো তো। কি বলবা, তাড়াতাড়ি বলো, রান্না করছি তো। হা করো। কেন? হা করো তো। আচ্ছা করছি। আমি 1 পিস ফুচকা ভাবির মুখে পড়ে দিলাম। তারপর ফুচকার প্যাকেটটা ভাবির হাতে দিলাম। ওয়াও, ফুচকা! হুম। আমার দেবরটা আমায় এত ভালোবাসে। হ্যাঁ, এবার আমাকে খেয়ে দাও। আচ্ছা হ্যাঁ করো। ভাবি আমাকে খাইয়ে দিচ্ছে, আমি ভাবিকে দিচ্ছি। উফ কি মজা! স্পেশালভাবে বানিয়ে এনেছি। নীলা 1 পিস খেয়ে মনে হয় মজা পেয়েছে, তাই বারবার রুম থেকে উঁকি দিয়ে আমাদের দেখছে আর আফসোস করছে কেন ফিরিয়ে দিল। ভাবি, তোমার বোনকে নিয়ে সাধো, দেখো খাবে কি না। আচ্ছা। তারপর আমি আমার রুমে চলে আসলাম। ভাবি ফুচকা নিয়ে নীলা রুমে গেল। আমি ফুচকা নিয়ে যেতে পারতাম, আমি আবার গেলে হয়তো ইগোর কারণে আমার কাছ থেকে খেতই না। ভাবি আমার কাছে এসে বলল, জনি, নীলা ফুচকা খেয়ে বেশ তারিফ করলো ফুচকার। তাই নাকি? আরেকদিন এনো তো তোমার এই স্পেশাল ফুচকা। আচ্ছা আনবো না। দুপুরে খাবার সময় ভাবলাম পা দিয়ে একটু আলতো করে ছুঁয়ে দিই, দেখি কি হয়। পা ছুঁয়ে যাচ্ছি পা দিয়ে, কিন্তু নীলার কোনো পরিবর্তনই দেখছি না। ব্যাপার কি? আরেকটু বেশি করে পা ছুঁয়ে দেখি, এবারও কোনো পরিবর্তনই দেখলাম না। ভাবির দিকে তাকিয়ে দেখি আমার দিকে তাকিয়ে আছে। একটা মুচকে হাসি দিয়ে বলল, ভুল করে কার পায়ে ছোঁয়াচ্ছ? সরি ভাবি। খাবার সময় দুষ্টুমি না করলে হয় না, চুপচাপ খা, দুষ্টু একটা। এদিকে তো নীলা শুধু মুচকে মুচকে হাসছে। বিকেলে দেখি নীলা ছাদের দোলনায় বসে আছে। আমি গিয়ে সোজা ওর পাশে বসলাম। নীলা দোলনার দিকে উঠে গিয়ে আমার দিকে কড়াভাবে তাকিয়ে বলল, সমস্যা কি আপনার? এভাবে কাছে এসে বসলেন কেন? আরে বেআইন, রেগে যাচ্ছ কেন? আমি এসব পছন্দ করি না। কিছু কিছু জিনিস পছন্দ না করলেও অন্যের পছন্দের জন্য করতে হয়। আপনি কি আমার বিএফ লাগেন, নাকি যে আপনার পছন্দের দাম দেব? হলে ক্ষতি আছে নাকি? যত সব আজাইরা লোক। এই বলেই নীলা চলে যেতে লাগলো। এই নীলা, শোনো, কথা আছে। নীলা আমার কথা না শুনে চলে গেল। রাতে বাইরে থেকে আড্ডা দিয়ে বাসায় আসলাম। ফ্রেশ হয়ে খাটে হেলান দিয়ে একটু রেস্ট নিচ্ছি। তখন নীলার কথা মনে পড়লো। ওর কথা মনে হতে আনমনে হেসে দিলাম। এই দুদিনে এমন হচ্ছে, ভালোবেসে ফেললাম নাকি ওকে? হয়তো। নীলাকে দেখার জন্য মনটা এমন উসকুস করছে কেন? একবার গিয়ে দেখে আসি আমার বিদেশি ম্যাম কি করে। ওর রুমে চলে গেলাম। কাজ নেই, সারাদিন শুধু বই পড়ে। ওর সামনে বসলাম। কি করো? দেখতেই তো পারছেন। ও, আমাকে একটা বই দাও, পড়বো। নীলা তার পাশ থেকে একটা বই বের করে দিল। আমি বইটা মেলে রেখে ওর দিকে পলক্ষীনভাবে তাকিয়ে থাকলাম। আসলে মেয়েটা অপরূপ, তাকিয়ে থাকতেই মন চায়। নীলা হঠাৎই আমার দিকে তাকালো। আমি আবারও চোখ বইতে দিলাম। দেখে ফেলবে নাকি আবার? না, আবারও বই পড়ছে। আমি আবার নীলার দিকে তাকিয়ে থাকলাম।
নীলা আবার তাকালো। এরে, এবার দেখে ফেলেছে। আমি বইয়ের দিকে তাকিয়ে আছি। নীলা আবার মনে হয় বই পড়ছে। এবার তাকানো যাক। মাথা উপর ওঠাতে দেখি নীলা আমার দিকে ভুরু কুচকে তাকিয়ে আছে। তারপর আমার বইটা হাত দিয়ে সোজা করে দিল। মানে আমার বই এতক্ষণে উল্টো ছিল। আয় হায়, মান সম্মান সব গেল। বই উল্টো ছিল খেয়ালই করিনি। নীলা বইটা ঠিক করে আমার দিকে একইভাবে ভুরু কুচকে তাকিয়ে আছে। হয়তো জানার চেষ্টা করছে আমার আসল উদ্দেশ্যটা কি। বই পড়া যে আমার উদ্দেশ্য না, সেটা সে এতক্ষণে বুঝেই গেছে। সরি। নীলা এবার চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। কিছু বলার আগে কেটে পড়তে হবে। বইটা পাশে রেখে তড়িঘড়ি করে চলে আসলাম। ওর সব কিছু আমার ভালো লাগে কেন তা জানি না। ওর কথা ভাবতেই আনমনে একাই হেসে উঠি। প্রেমে পড়লে বুঝি এমনই হয়। আমি যে নীলার প্রেমে পড়েছি ভাবি কিছুটা অনুমান করতে পেরেছে। যাই হোক, সেদিন বিকেলে দেখলাম নীলা ছাদে একা মন খারাপ করে বসে আছে। তাই আমি গিয়ে ওর গা ঘেঁষে বসলাম। নীলা চুপ করে আমার পাশ থেকে উঠে গেল। চলে যাবে তখন বললাম, প্রিয়তমা কোথায় যাচ্ছ? এই বলার হাত ধরে আবার আমার সামনে বসালাম। নীলা এক ঝটকায় আমার হাত সরিয়ে উঠে দাঁড়ালো। তারপরে বলতে লাগলো, সমস্যা কি আপনার? আমার হাত ধরার সাহস হয় কি করে আপনার? আমার পাশে বসার মতো যোগ্যতা আছে আপনার? কি হলো, চুপ করে আছেন কেন? বিদেশ থেকে পড়ালেখা করে আসছি। হ্যাংলাম মেয়ে পেয়েছেন আমাকে? যখন ইচ্ছে হাত ধরবেন, যখন ইচ্ছে ফাজলামো করবেন। একটা কথা শুনে রাখুন, এরপর ফাজলামো করলে ভেবেচিন্তে করবেন, না হয় এর ফল ভালো হবে না। এই কথা বলে নীলা কাঁদতে কাঁদতে চলে গেল। আমি ভাবতে পারিনি নীলা এমন কিছু বলবে। ওর মন ভালো করতে গিয়ে আজ আমার বেহাল দশা। বুঝলাম না কান্না করার কথা আমার, সেই জায়গায় নীলা কেন কান্না করলো। মুহূর্তে আমার হাসি খুশি মনটা বেদনায় ভরে গেল। বেশ কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকলাম। তারপর নিচে চলে গেলাম। রুমে ঢুকতে যাব, ঠিক তখনই ভাবি আমার সামনে এসে দাঁড়ালো। ভাবির দিকে তাকা দিয়ে দেখলাম বিরক্তি চাপ মুখে। জনি, কাজ কিন্তু মোটেও ঠিক করিসনি। তোর কাছে এসব আশা করিনি আমি। আমার ভাবতেও ঘৃণা হয়। তুই ছি। এই বলে ভাবি আমার সামন থেকে চলে গেল। আমি হাসবো নাকি কাঁদবো নিজে ভেবে পাচ্ছি না। ভাবি এসে বলে গেল, নীলা ভাবির কাছে আমার নামে বিচার দিয়েছে এই সামান্য কারণে। রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। বেশ কান্না পাচ্ছে আমার। কিছুক্ষণ কাঁদলামও। আসলে আমি সহজে কোনো কথা মনে নেই না। যারা মন থেকে কিছু বলে তাদের ধারে কাছেও যায় না। কাছের মানুষদের কাছ থেকে সামান্য বকাও অন্তরে গিয়ে আঘাত করে। রাতে ভাবি কয়েকবার খাবার খেতে ডাকলো। আমি না বলে দিয়েছি। কেন জানি খেতে ইচ্ছে করছে না। বেশ কিছুক্ষণ পর ভাবি দরজা ধাক্কাচ্ছে। এই জনি, দরজা খোল। কেন? তোকে দরজা খুলতে বলেছি। আমি উঠে গিয়ে দরজা খুলতেই দেখি ভাবি খাবার হাতে দাঁড়িয়ে আছে। বিছানায় নিয়ে গিয়ে বসালো আমাকে। ভাবিও বসলো পাশে। বললাম না খাবো না। কেন এসেছো? আমার উপর রেগে আছিস? রাখবো কেন? তুমি হলে মায়ের মতো, শাসন করার অধিকার তো তোমার আছে। আমি যদি মায়ের মতো হই তাহলে ভাত খেয়ে নে। হাঁ কর। ভাবি আমাকে খাইয়ে দিচ্ছে। ভাবি আবারও বলতে লাগলো, কেন নীলার পিছন রাগিস? নীলা বিদেশ থেকে স্টাডি কমপ্লিট করে এসেছে। ওর ভাবমূর্তি আলাদা। কেন বুঝিস না? তোকে আমার আপন ভাইয়ের মতো মনে করি। এই ফ্যামিলিতে আসার পর থেকে তোকে কখনো তোর মায়ের অভাব বুঝতে দেইনি। তুই যেভাবে খুশি তোকে সেভাবে রাখার চেষ্টা করেছি। ভাবির কথা শুনে কেন জানি চোখ দিয়ে পানি বের হয়ে গেল। এই পাগল, কাঁদিস কেন? ভাবি আমার চোখের পানি মুছে দিল। শোন ভাই আমার, এমন কিছু করিস না যাতে আমার সম্মান যায়, তোর ভাইয়ের সম্মান যায়। নীলা এসেছে অল্প কিছু দিনের জন্য। ওকে হাসি মুখে বিদায় দিতে পারলেই হলো। তুমি নিশ্চিত থাকতে পারো, তোমাদের সম্মানে আঁচ পড়তে দেব না। এই তো আমার লক্ষ্মী ভাই, এবার ঘুমা। এই বলে ভাবি আমার কপালে একটা চুমুতে লাইট বন্ধ করে চলে গেল। আমি ঘুমের দেশে চলে গেলাম। সকালে নাস্তা করতে বসেছি। নীলা নিচের দিকে তাকিয়ে খাচ্ছে, আমিও খাচ্ছি। কেউ কারো দিকে তাকাচ্ছিও না। এর ভিতরে ভাবি কিচেনে গেল। আমি নীলাকে বললাম সরি। নীলা মাথা উঠে আমার দিকে তাকালো। বোঝার চেষ্টা করছে আমি বলেছি কিনা। আসলে কালকের জন্য সরি। নীলা কিছুটা নিচু স্বরে বলল, আমিও সরি, কালকে মন খারাপ ছিল তাই কি থেকে কি বলে ফেলেছি। ইটস ওকে। তারপর নিচের দিকে তাকিয়ে খেতে লাগলাম। বাসায় ভালো লাগছে না, তাই বাইরে বন্ধুদের কাছে চলে গেলাম আড্ডা দিতে। বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। আসার সময় ভাবির জন্য তেঁতুলের চাটনি নিয়ে আসলাম। ভাবি তোমার জন্য। চাটনিগুলো এগিয়ে দিলাম। খুব ভালো করেছিস এনে। ফ্রেশ হয়ে আয়, খাবি। দুপুরে নিচের দিকে তাকিয়ে খেয়ে চলে আসলাম। রাত হয়ে গেল। নীলার সাথে সারাদিন আর কোনো কথা হয়নি, দেখিও নি। দেখবো কিভাবে? বাসায় আসলে থাকি তো রুমের ভেতরেই, প্রয়োজন ছাড়া বেরো হয় না।
পরের দিন বিকেলে ছাদে গিয়ে দেখি আজও নীলার দোলনায় বই হাতে বসে আছে। একবার ভাবলাম চলে যাই, আবার ভাবলাম না, ওর মতো ও থাকুক, আমি আমার মতো। তাই ওর বিপরীত পাশে ছাদের কিনারে চলে গেলাম। নীলা বই থেকে মুখ উঠে আমার দিকে তাকিয়ে থাকলো। বেশ কিছুক্ষণ সাথে থাকলাম। একবারও তাকাইনি নীলার দিকে। রাতে খেতে বসেছি, তখন হঠাৎ নীলার পায়ের সাথে পা লাগলো। ভাবলাম অনিচ্ছাকৃত হয়তো পা লেগেছে। কিছুক্ষণ পর আবারও আমার পায়ে শুয়ে দিল নীলা। আমি এর দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছি অনিচ্ছাকৃত লেগে গেল নাকি। না, নীলার ভেতর কোনো পরিবর্তন দেখছি না। এবার আমি আমার পা পেছনে নিয়ে আসলাম। হঠাৎ ভাইয়া পাশ থেকে বলল, কি ব্যাপার নীলা, পা দিয়ে আমার পা খোঁচাচ্ছ কেন? নীলা কিছুটা লজ্জা পেয়ে ভাইয়াকে বলল, সরি ভাইয়া। আমার হাসি পেল। আমি তবুও চুপচাপ খাচ্ছি। ভাইয়া বলে উঠল, তা জনি, পড়ালেখা শেষ করলি কবে? এখন তো আমার সাথে গিয়ে আমাদের কোম্পানিতে জয়েন করতে পারিস। করব কবে? আর কিছুদিন পর। আচ্ছা, ওকে। আমি রুমে চলে আসলাম। আজ সকাল সকাল ছাদে গেলাম। কতদিন সকালের রোদ গায়ে মাখা হয় না। যত মোর জ্বালা, একটু দোলনা দিকে বসবো, তাও নীলা সেখানে বসা। এই মেয়ে তো এত সকাল সকাল ওঠে না। ওর থেকে একটু দূরে ছাদের অন্য পাশে চলে গেলাম। কিছুক্ষণ পর আমার পাশে কাউকে অনুভব করলাম। পাশে তাকে দেখি নীলা। চুপচাপ দাঁড়িয়ে রইলাম, কোনো কথা বললাম না। তখন নীলাই বলল, কি করছেন? কিছু না। ও, আমি আর দাঁড়িয়ে না থেকে সেখান থেকে চলে আসলাম। হয়তো আরও কিছু বলতো। দুদিন পর বিকেলে আতশোয়া হয়ে খাটে বসে আছি। তখনই রুমে নীলা সহ ভাবি আসলো। কিছু বলবে ভাবি? একটু কাজ করে দে না। কি কাজ ভাবি? নীলাকে নিয়ে একটু মার্কেটে জানা, ও কি কি কিনবে। ভাবি আমার এখন ভালো লাগছে না, তুমি দারোয়ান চাচাকে বলো সাথে যেতে। নীলা কিছুটা রেগে বলল, হোয়াট? আমি দারোয়ান চাচার সাথে যাব মার্কেট করতে? আমি যাব না, আমার লাগবে না কিছু কেনা। এই বলে নীলা আমার রুম থেকে বের হয়ে তার রুমে চলে গেল। লক্ষ্মী ভাই আমার, জানা ওকে একা ছাড়তে পারবো না। ওর কিছু হয়ে গেলে আমি বাবার কাছে কি জবাব দেব? বড় মুখ করে এনেছি ওকে, জানা ভাই আমার। ওনাকে রেডি হতে বলো। তুই রেডি হয়ে আয়, আমি ওকে বলছি। আমি রেডি হয়ে রুম থেকে বাইরে আসলাম। ড্রয়িং রুমে এসে দেখি নীলা সোফায় বসে আছে। কত যে মায়াবী লাগছে মেয়েটাকে, সেটা বলে বোঝাতে পারবো না। না, আমার তাকানো যাবে না। আমি ওর কাছে যেতে নীলা দাঁড়িয়ে গেল, আমার মুখের দিকে তাকিয়ে আছে। চলুন। বাইরে রিক্সার জন্য ওয়েট করছি। নীলাকে রিক্সায় উঠিয়ে দিলাম। রিক্সাওয়ালা মামাকে মার্কেটের ঠিকানা বলে দিছি। মামা, এবার যান আপনি। এই দাঁড়ান দাঁড়ান, নীলা কিছুটা সরে গিয়ে বলল, আপনি যাবেন না? আমি শুধু একটা মুচকে হাসি দিলাম। কি হলো, উঠুন। উঠতে না পারলে আমার হাত ধরে উঠুন। নীলা হাত বাড়িয়ে দিল আমার দিকে। আপনার পাশে বসার যোগ্যতা আমার এখনো হয়নি, আপনি যান, আমি পরে রিক্সায় আসছি। এই কথা বলতে নীলার মুখে কেমন পরিবর্তন দেখলাম, কিছুটা মলিন ভাব। একটা বড় মলের সামনে নামলাম। নীলা দাঁড়িয়ে আছে। আমি নেমে ভাড়া চুকিয়ে নীলাকে নিয়ে ভেতরে গেলাম। কয়েকটা দোকান ঘুরে ঘুরে দেখলো। তারপর একটা শাড়ির দোকানে ঢুকলো। নীলা শাড়ি দেখছে। একটা শাড়ি দেখছি আমি, ব্লু কালারের। বেশ পছন্দ হয়েছে আমার। আমি তাকিয়ে তাকিয়ে সেটা দেখছি। নীলা হয়তো খেয়াল করছে, তাই দোকানদারকে বলল, আঙ্কেল ওই শাড়িটা দেখান তো। নীলা আমার সামনে শাড়িটা ধরেই বলল, খুব পছন্দ হয়েছে আপনার? আমার পছন্দতে আপনার কি আসে যায়? নীলা আমার চোখের দিকে একটু তাকিয়ে থেকে দোকানদারকে বলল, আঙ্কেল, এটা প্যাক করে দিন। আমি বুঝি না ওর আবার হঠাৎ কি হলো। এবার আমাকে নিয়ে একটা ছেলেদের দোকানে ঢুকলো। বুঝি না ছেলেদের দোকানে ওর কি। নীলা পাঞ্জাবি দেখছে। ও শাড়ির সাথে ম্যাচিং করে পাঞ্জাবি নিল। দেখতেও খুব সুন্দর। দোকানদার তখন আমাকে দেখিয়ে বলল, আপনার হাজবেন্ডের গায়ে মানাবে খুব। নীলা কিছুটা লজ্জা পেয়ে বলল, থ্যাঙ্কস। মার্কেট থেকে বেরোতেই নীলা আমার দিকে পাঞ্জাবির প্যাকেটটা বাড়িয়ে দিয়ে বলল, আপনার জন্য। সরি, আপনার জিনিস আমি কেন নেব? আমার কথায় নীলা কিছুটা ভড়কে গেল। নিজেকে সামলে নিয়ে বলল, আমি নিতে বলছি, নেবেন? সরি, আমার যথেষ্ট আছে, আমি নিতে পারবো না। তো আমি এটা দিয়ে কি করব এখন? আপনি ভালোই জানেন আপনি কি করবেন। নীলার মুখটা মুহূর্তেই মলিন হয়ে গেল। নীলা আর কোনো কথা বলেনি। নীলাকে একটা রিক্সায় উঠিয়ে দিলাম। আমি একটা রিক্সা নিয়ে চলে গেলাম বাসায়। নীলাকে রেখে আমি বাসার ভিতর চলে গেলাম। ও আমার পিছন পিছন হেঁটে আসছে। নীলার চেহারার মলিন ভাব দেখে ভাবি বলল, কিরে নীলা, কি হয়েছে? নীলা শুধু চুপ করেই থাকলো। মুখটা এমন শুকনো কেন? কি হয়েছে বলবি তো? নীলা ভাবির দিকে পাঞ্জাবিটা এগিয়ে দিল। পাঞ্জাবি কার জন্য? তোমার দেবরের জন্য, আমার কাছ থেকে নেয়নি। আচ্ছা, মন খারাপ করিস না, আমার কাছে দে, আমি নিয়ে দিচ্ছি। ভাবি পাঞ্জাবিটা নিয়ে আমার রুমে আসলো। আমার পাশে এসে বসলো।
কিছু বলবে? পাঞ্জাবিটা পর তো দেখি কেমন লাগে। আমার এখন ভালো লাগছে না। পাঞ্জাবিটা নিচ্ছিস না কেন? ড্রয়ারে আমার আরও 3টা পাঞ্জাবি আছে, আমার লাগবে না, তুমি নিয়ে যাও। বুঝি তো, আমাকে তোর আপন ভাবতে পারিসনি এখনো। দেখো, ব্ল্যাকমেল করবা না। তাহলে নিচ্ছিস না কেন? নে, নে না, না হলে বুঝবো তুই আমায় আপন ভাবতে পারিসনি, তোর বোন ভাবতে পারিসনি। তুমিও না, কিসের মধ্যে কি বলো যে? দাও। এবার এটা গায়ে দে, একটু দেখি আমার ভাইটাকে কেমন দেখায়। আবার পড়াও লাগবে? আচ্ছা পড়ছি। এবার দেখেছো হয়েছে? এবার খেতে আয়। আচ্ছা খুলে নেই। না, খোলা লাগবে না, এটা পরেই খেতে আয়। বুঝি না তোমার আবার কি হয়েছে। চলো। খেতে বসে একটা জিনিস লক্ষ্য করলাম, নীলা বারবার আর চোখে আমাকে দেখছে। হয়তো ওর কেন পাঞ্জাবি পরেছি বলে। রাতের আকাশটা দেখতে মন চাইলো, তাই ছাদে চলে গেলাম। ছাদের এক কোণে ঘেসে দাঁড়িয়ে আকাশ দেখছি। রাতের আকাশ দেখতে মজাই আলাদা। আকাশের দিকে তাকিয়ে তারা দেখে বিভোর। খুব এড়িয়ে চলছেন আমায়, তাই না? হঠাৎ নীলার এমন কথায় বেশ চমকে গেলাম। পাশে তাকিয়ে দেখি নীলা। ও এত রাতে এখানে কি করছে? নীলা আবার বলতে শুরু করলো। ছোটকাল থেকেই বেশ আদরে বড় হয়েছি, তাই অবহেলাটা সহ্য হয় না। কারো অবহেলা আমি সহ্য করতে পারি না। কিছুক্ষণ চুপ করে থাকলো। বুঝছি না কান্না করছে কিনা। আসলে সেদিন আমার কাছের এক ফ্রেন্ড গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, তাই মনটা খারাপ ছিল। আর তখনই আপনি এসে ফাজলামো শুরু করলেন। কারো মন ভালো করার চেষ্টা করা বুঝি ফাজলামো? সরি তো, বুঝতে পারিনি। ভাবির কাছে বিচার দিয়েছিলেন কেন? আমি থাক, আর অস্বীকার করা লাগবে না। জানেন তো, কাছের মানুষের কাছ থেকে সামান্য কথায় অন্তরে আঘাত করে। বিশ্বাস করুন, আমি আপুকে কিচ্ছু বলিনি। আমার বিশ্বাসে কি আসে যায়? আচ্ছা আমি সব ভুলে গেছি, আপনিও ভুলে যান। তাহলে আপনি আপনি করে বলছেন কেন? আমার কাছে আসেন না কেন? সবাইকে তুমি বলা যায় নাকি? আর আপনার কাছে আসতে যে যোগ্যতার প্রয়োজন আছে, আগে তো জানতাম না। আচ্ছা চলি, এত রাতে দুজনকে কেউ দেখলে খারাপ ভাববে। আমি চলে আসলাম। পেছন থেকে নীলা বলল। শুনুন। নীলার গলা কেমন যেন ধরে আসছে। আমি রুমে এসে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার মামাতো বোন ইরা ড্রয়িং রুমে বসে আছে। ইরা আমাকে দেখে জড়িয়ে ধরলো। কি রে, কখন আসলে তুই? মাত্র আসলাম, রাতে বাসে চললাম, সকালে এসে পৌঁছলাম। আমাকে বলতি, পিক করে নিয়ে আসতাম। সারপ্রাইজ দিলাম। ভালো, তা মামা কোথায়? কোন কাজে যেন এসেছিল, সেই কাজে চলে গেছে। হঠাৎ চোখ গেল কিচেনের দিকে। নীলা আমাদের দিকে তাকিয়ে আছে। দেখে তো মনে হয় কিছুটা রেগে আছে। এরা নীলাকে দেখে বলল। ভাইয়া, উনি কে? বিদেশি ম্যাম। কি বলো, বুঝিনি। ভাবের বোন। দাঁড়াও, আমি কথা বলে আসি। নীলা আমার দিকে কেমন করে যেন তাকালো। আমি ছাদে গেলাম। হঠাৎ নীলা পিছন থেকে বলল। আপনাকে আপু নাস্তা করতে রাখছে। আমি নিচে চলে যেতে লাগলাম। তখন নীলা আবার বলল। আপনার কি হয়? আমি এবার ঘুরে নীলার দিকে তাকালাম। নীলা আমার চোখের দিকে অবলকভাবে তাকিয়ে আছে, উত্তরের আশায়। আপনার বেআইন হয়। আপনার কি হয়? নীলা কি বোঝাতে চাচ্ছে আমি ভালোভাবেই বুঝেছি। আমি আর কিছু না বলে নিচে চলে আসলাম। নাস্তার টেবিলে বসে নাস্তা করছি। নীলা আমার সামনে বসেছে, আর ইরা পাশে। খাবার খেয়ে যাচ্ছি। এরা টুকটাক কথা বলছে। নীলা শুধু আমাদের দুজনের মুখের দিকে তাকাচ্ছে। ভাবি ইরাকে বলল। তা বোন আমার, তোমার খবর কি? পড়ালেখা কেমন চলে? এত কোনো রকম ভাবে চলি। কেন? কোনো রকম কেন? এমনি। বিকালে ইরা বায়না ধরলো আমার সাথে ঘুরবে। আচ্ছা রেডি হয়ে নে। তুমি জাস্ট 5 মিনিট ওয়েট করো, আমি রেডি হয়ে আসি। আচ্ছা তাড়াতাড়ি আয়। আমি ড্রয়িং রুমে বসে আছি। এমন সময় ভাবি আসলো। জনি, কোথাও যাচ্ছিস? আমি ইরাকে নিয়ে একটু ঘুরতে যাব। ঘুরতে যখন যাবি তখন নীলাকে সাথে নিয়ে যা। আচ্ছা ওনাকে রেডি হতে বলো। ভাবির পিছন থেকে নীলা বলল। আমি রেডি। আমি নীলার দিকে তাকিয়ে আবার প্রেমে পড়ে গেলাম। না, কি ভাবছি, ওর প্রেমে পড়া যাবে না। আমি এসব ভাবছি, তখন ইরা এসে বলল। হয়ে গেছে আমার, চলো। আমি নীলাকে বললাম চলুন। বাইরে রিক্সা নিতে গিয়ে পড়লাম ঝামেলায়। লোক হলাম 3 জন। আচ্ছা তোমরা দুজন এক রিক্সায় যাও, আর আমি এক রিক্সায় যাচ্ছি। আমি তোমার সাথে যাব। উনি কি একা যাবে নাকি রিক্সায়? কিচ্ছু হবে না। নীলা শুধু আমার চোখের দিকে তাকিয়ে আছে, দেখছে আমি কি বলি। আমি নীলাকে বললাম আচ্ছা তাহলে আপনি এই রিক্সায় ওঠেন, আমরা দুজন ওই রিক্সায় উঠি। নীলা কিছু বলল না, রিক্সায় উঠে গেল। পেছন থেকে দেখলাম নীলা হাত দিয়ে চোখ মুছছে। আমরা গিয়ে একটা পার্কের সামনে নামলাম। 3 জন হাঁটছি, আমি মাঝে, ওরা দুজন দুপাশে।
এরা ফুচকার দোকান দেখে বলল, জনি ভাইয়া আমি ফুচকা খাবো। আচ্ছা চল। নীলাকে জিজ্ঞাসা করলাম, আপনি খাবেন? নীলা আমার চোখের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। বুঝলাম খাবে। তিনজনে গিয়ে ফুচকার দোকানে বসলাম। মামা 3 প্লেট ফুচকা দেন তো। তারপর ইরা বলল, জনি ভাইয়া আমি তোমাকে আর ভাইয়া বলে ডাকতে পারবো না, নাম ধরে তুমি করে বলবো। আমি কিছু বলার আগে নীলা বলে উঠল, কেন? তোমার বড় ভাইকে নাম ধরে তুমি করে বলবে কেন? তাছাড়া তোমার বড় ভাই হয়তো। তো কি হয়েছে, আমি তুমি করে বলবো। আচ্ছা তুমি করে বলিস। নীলা কিছুটা রেগে বলল। তুমি করে বলবে মানি তোমা। তখন ফুচকা চলে আসলো, তাই নীলাকে থামিয়ে দিয়ে বললাম, নিন এবার ফুচকা খান। আমরা চুপচাপ ফুচকা খাচ্ছি। হঠাৎ ইরা বলল, জনি আমাকে একটা ফুচকা খাইয়ে দাও না। নিজে নিয়ে তো খেতে পারিস। দাও তো, এই হা করলাম। কি যে পাগলামো করিস, নে। এরাকে খাইয়ে দিলাম। এরা রেড রং দেখে নীলার গা জ্বলেই যাচ্ছে, তা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। এরা এবার বলল, হা করো, খাইয়ে দিই। আচ্ছা দে। আমি হা করতে খাইয়ে দিল। তবে এরা নয়, নীলা। ইরার আমি তো অবাক। এরা ফুচকা হাতে আমার দিকে তাকিয়ে আছে। নীলা কিছুটা রেগে বলল, বেশি ফুচকা খাওয়ার ইচ্ছা না, খান। এ বলে ফুচকার প্লেটটা ফেলেই চলে গেল। এর আবার কি হলো? উনি অমন করলো কেন? তুই বুঝবি না, ফুচকা খা। নীলা সেখান থেকে রাগ করে বাসায় চলে আসলো। নীলার মনে যে কিছু একটা চলছে তা বেশ ভালো করেই বুঝছি। আরও কিছুক্ষণ ঘোরাফেরা করে বাসায় চলে আসলাম। বাসায় ঢুকতেই দেখলাম নীলা ড্রয়িং রুমে বসে আছে। আমাকে দেখে নীলা চোখ গরম করে আমার দিকে তাকালো। তখন ভাবি কিচেন থেকে এসে বলল, জনি, নীলা একা একা চলে আসলো কেন? উনিই ভালো জানে। আমি রুমে চলে আসলাম। রাতে আমার রুমে আমি আর ইরা গল্প করছি। তখন নীলা কফি হাতে রুমে ঢুকলো। আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, কফি আপনার জন্য। তখন ইরা বলল, আপা আমার জন্য 1 মগ কফি আনো। আমি কফিটা নিয়ে ইরাকে দিয়ে দিলাম। তুমি খাবে না? না। নীলা পিছন ঘুরে চলে গেল। নীলার চোখে স্পষ্ট পানি দেখতে পেলাম। রাতে ডিনার করার সময় ভাবি বলল, জনি, তোর জন্য আজ নীলা নিজের হাতে স্পেশালভাবে কফি বানিয়েছে। খেয়ে কেমন বুঝলি? আমি নীলার দিকে তাকালাম। নীলা আমার চোখের দিকে এক পলক তাকিয়ে মাথা নিচু করে ভাত নাড়াচাড়া করতে লাগলো। কফিটা ইরা খেয়েছে। বানালো তোর জন্য, খেলো ইরা? সবার সব জিনিস খাওয়ার জন্য যোগ্যতা লাগে। বুঝলাম না। কিছু না, খাও তো। নীলা খাবারে আস্তে করে পানি ঢেলে রুমে চলে গেল। রাতে ইরাকে নীলার সাথে ঘুমোতে দেওয়া হলো। সকালে ঘুম থেকে উঠতেই কাউকে রুম থেকে বের হয়ে যেতে দেখলাম। ফ্রেশ হয়ে নাস্তা করতে বসলাম। তখন ইরা বলল, জনি ভাইয়া আজ কিন্তু আমাকে সারাদিন ঘোরাতে হবে। আমার তো আর সময় হবে না। আচ্ছা আমার এক ফ্রেন্ডকে বলে দিচ্ছি, ওই তোকে ঘোরাবে। আচ্ছা তাড়াতাড়ি আসতে বলো। নীলা আপু তুমি যাবে নাকি? নীলা আমার চোখের দিকে তাকিয়ে বলল, না যাব না। আমি আমার কাছের ফ্রেন্ড রোমানকে ফোন করে আসতে বললাম। সেই রাকে নিয়ে ঘুরতে বের হয়ে গেল। আর আমি আমার কাজে চলে গেলাম। রাত হয়ে গেল, এখনও বাসায় ফেরেনি। হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো। ফোন বের করিয়ে দেখি ভাবির ফোন। হ্যাঁ ভাবি বলো। কি করছিস এখনো? একটু কাজে আছি। ভাবিকে পাশ থেকে কে যেন শিখিয়ে দিচ্ছে যে কখন আসবে। কখন আসবি? আসতে একটু রাত হবে। তাড়াতাড়ি চলে আসিস। বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছে। কলিং বেল দিতেই নীলা দরজা খুলে দিল। আমি পাশ কাটিয়ে চলে আসলাম। বাকিরা সবাই ঘুমিয়েছে। আমি ফ্রেশ হয়ে ছাদে গেলাম। বেশ তো আনন্দেই আছেন দেখছি। নীলা কখন যে আমার পাশে এসে দাঁড়ালো বুঝতেই পারলাম না। নীলার কথাই বুঝতে পারলাম। নীলা আবারও বলল, কষ্ট দিতে খুব ভালোই জানেন। এবার নীলার দিকে তাকালাম। ওর চোখে পানি চিকচিক করছে। সামান্য একটা কারণে আপনি আমাকে এভাবে এড়িয়ে চলছেন? কারণটা সামান্য হলেও কথাগুলো সামান্য ছিল না। তার জন্য তো সরি বললাম, আর কারণও বলেছি। তার থেকে বেশি কষ্ট লেগেছে ভাবির বলা কথাগুলোতে। কেন সেদিন শুধু শুধু বিচার দিলেন ভাবির কাছে? এই ছেলে দুটো থাপ্পড় দিতেন আমায়। নীলা এবার কেঁদে দিয়ে বলল, বিশ্বাস করুন আমি আপুর কাছে বিচার দেইনি। আমি বিদেশ থেকে পড়ালেখা করতে পারি, কিন্তু এতটা অহংকারী না। সেদিন কথাগুলো আমি রেগে গিয়ে বলেছি, একটা কথা মন থেকে বলিনি। যেভাবেই বলেছেন কথাগুলো তো সত্য। হঠাৎ নীলা আমাকে জড়িয়ে ধরে বলল, প্লিজ এভাবে বলবেন না, খুব কষ্ট হয়। খুব ভালোবেসে ফেলেছি আপনাকে, প্লিজ অনেক ভালোবাসি। আমি যখন ওকে জড়িয়ে ধরবো ঠিক তখনই ভাবির কথা মনে পড়ল। তাই ওকে কাছ থেকে ছাড়িয়ে নিলাম। নীলা আমার দিকে অবাক নয়নে তাকিয়ে আছে। কি হলো, ভালোবাসবেন না? দেখুন, আপনার যোগ্য কাউকে খুঁজে নিন। আমি চলে আসবো। তখনই নীলা আমার হাত চেপে মুখের কাছে মুখ এনে
চোখে চোখ রেখে বলল, আমি এগুলো শুনতে চাইনি, ভালোবাসবেন কিনা। দেখুন, অনেক রাত হয়ে গেছে, কেউ দেখলে সমস্যা হবে, সকালে কথা হবে। এই বলে আমি নিচে চলে আসলাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করার জন্য টেবিলে গেলাম। সবাই বসে আছি, কিন্তু নীলাকে দেখছি না। তখন ভাবি বলল, কিরে নীলা কই? এই নীলা, নীলা, নাস্তা করতে আয়। ভাবি, আমি ডেকে নিয়ে আসছি, দাঁড়াও। ইরা নীলার রুমে গিয়ে নীলাকে ডেকে নিয়ে এলো। নীলার চোখ দেখে আমি ভয় পেয়ে গেলাম। লাল হয়ে আছে চোখ জোড়া। নীলা আমার চোখের দিকে তাকিয়ে আমার সামনে চেয়ারে বসলো। কিরে, তোর চোখ এমন লাল কেন? রাতে ঘুমাসনি? তোকে নিয়ে আর পারি না, সারাদিন শুধু বই বই আর বই নিয়ে পড়ে থাক। এই বলে ভাবি কিচেনের দিকে যাচ্ছিল। তখন নীলা গম্ভীর স্বরে বলল, দাঁড়াও আপু। ভাবি করে নীলার দিকে তাকালো। নীলার এমন গম্ভীর স্বর শুনে ভাবি নীলাকে জিজ্ঞাসা করলো, কিরে নীলা, তোর কি হলো? জ্বর টর আসলো নাকি? আপু, সেদিন কি আমি তোমার কাছে ওনার নামে কোনো বিচার দিয়েছিলাম? না তো। ওনার নামে কোনো কিছু বলেছিলাম? না তো, কেন? নীলা আমার দিকে তাকিয়ে বলল, দেখেছেন, আমি সত্যি বলেছিলাম। ভাবি আমাদের দুজনের দিকে তাকিয়ে আছে। তাহলে সেদিন ওনাকে শুধু শুধু বকছিলে কেন? তোমার জন্য আজ আমায় উনি এড়িয়ে চলছে, ঠিকমতো কথা বলছে না। তুই তো সেদিন কান্না করতে করতে ছাদ থেকে নেমেছিলি। আমি জিজ্ঞেস করলেও তুই তো কিছুই বলিসনি। আর ছাদে দেখলাম জনিকে, ভাবলাম ও বুঝি তোকে কিছু বলেছে, তাই তোকে একটু বকা দিলাম। তোমার বকা দেওয়াতে আজ আমার সাথে উনি ঠিকমতো কথা বলে না। নীলা নাস্তা না করে রুমে চলে গেল। ভাবি আমার দিকে তাকিয়ে আছে, তাই আমিও চলে গেলাম। বাইরে বের হওয়ার জন্য রেডি হচ্ছি, তখন ইরা বলল, বাইরে যাচ্ছ বুঝি? হুম। আমি বাসায় একা একা বোর হচ্ছি, একা একা ভালো লাগে না। আমার সাথে চল। না, তোমার সাথে বেশি ঘোরা যায় না। তোমার বন্ধুকে বলো আসতে, উনি আমায় অনেক জায়গায় ঘোরায়, অনেক কিছু খাওয়ায়। হয়েছে, আর বলতে হবে না। পানি তো দেখে অন্যদিকে গড়াচ্ছে। এরা কিছুটা লজ্জা পেয়ে বলল, ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি রোমানকে বলে দেব। এই বলে আমি বাইরে বের হয়ে গেলাম। ভাবি নীলা রুমে গিয়ে দেখে নীলা বালিশে মুখ গুজে কাচ্ছে। ভাবি নীলার মাথায় হাত রাখলো। তখন নীলা চোখ মুছে উঠে বসলো। কিরে বোন, কি হয়েছে তোর? আমি যা অনুভব করছি তা কি সত্যি? নীলা নিচের দিকে তাকিয়ে আছে। আমার দিকে তাকা। নীলা ভাবির দিকে তাকালো। তুই কি জনিকে ভালোবেসে ফেলেছিস? নীলা আবার নিচের দিকে তাকালো। দেখ বোন, আব্বু এটা কখনো মানবে না। কেন মানবে না? জনি এখনো বেকার। তাছাড়া তুই বিদেশ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এসেছিস। তুই আরো ভালো ভালো উঁচু লেভেলের ছেলে পাবি। ওকে ভুলে যা, আব্বু মানবে না। কখনো না। আমি উঁচু লেভেলের ছেলে চাই না, আমি ওকেই চাই। আর আব্বুকে তুমি বললে অবশ্যই মানবে। আচ্ছা, পরেটা পরে দেখা যাবে। আচ্ছা, তুই ওকে এই কথা বলেছিস? হুম। তো কি বললো? নীলা কিছুটা কাদা স্বরে বলল, কিছুই না। সেদিনের অমন ব্যবহারের জন্য আমার উপর এখন রেগে আছে। বাকিটা তোমার বকার জন্য এখন কথাই বলছে না। জনি একরোখা টাইপের ছেলে, তাই বলছি তুই অন্য কোনো ছেলে দেখ। তুমি আমাকে চেনো না? এই নীলা কি জিনিস, সামনে দেখবে। এখন ওনাকে সরি বলে আসো, যাও। আচ্ছা যাচ্ছি, নাস্তা খেতে আয়। এখন ভালো লাগছে না, পরে খাবো, যাও সরি বলে আসো। আচ্ছা যাচ্ছি। অন্যদিকে রোমান ইরাকে নিয়ে ঘুরে বাসার সামনে নামিয়ে দিল। থ্যাঙ্কস। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, করেন? আপনি কি কারোর সাথে রিলেশন করেন? না। সত্যি তো? জি। আমার বিশ্বাস হচ্ছে না। সত্যি করেন না তো? না না, সত্যি করি না। এবার এরা একটা মুচকে হাসি দিয়ে বলল, কেন বলুন তো? রোমান কিছুটা লজ্জা পেয়ে বলল, কিছু না, আমি যাচ্ছি। রোমান কিছু দূর যেতেই এরা রোমানকে পিছন থেকে ডাক দিল। রোমান এরা ডাক শুনে বাইক জোরে ব্রেক করলো, আর সাথে সাথে স্লিপ কেটে পড়েও গেল। হাত কিছুটা ছিলে গেছে। এরা দৌড়ে গিয়ে তাকে হাত টেনে তুলল। পাগল হলেন নাকি? এইভাবে কেউ ব্রেক করে? যদি কিছু হয়ে যেত? দেখেন কতটা ছিলে গেছে, রক্ত বের হচ্ছে। কিছু হবে না। ওনাকে বলেছে কিছু হবে না, হাত দেন। এরা সাইড ব্যাগ থেকে রুমাল বের করে বেঁধে দিতে লাগলো আর বকতে লাগলো, উল্লুক কোথাকার, বাইকও চালাতে পারেন না। হয়েছে। রোমান চলে যেতে লাগলো। এই, আপনাকে যেতে বলেছি? না। তাহলে যান কেন? আচ্ছা, যাব না। কি বলবেন বলেন। আপনার নাম্বার দিয়ে যান। কি করবেন? আপনার মাথা করবো, দেন। সাবধানে যাবেন, পরে কথা হবে। পাগল একটা, জানতো। এদিকে রাতে আমি রুমে বসে আছি, এরাও পাশে বসে আছে। সারাদিন কোথায় কোথায় ঘুরলো তা বলছে। তখনই নীলা কফি নিয়ে রুমে ঢুকলো।
আমার দিকে কফির মগটা বাড়িয়ে দিয়ে বলল, নিন, খান। আমি নীলার মুখের দিকে তাকিয়ে থাকলাম। কি হলো? নিন, খান। আমি হাতে নিতেই ইরা আমার কাছ থেকে কফির মগটা নিয়ে নিল। আমি খেয়ে টেস্ট করে নিই। নীলা ইরার হাত থেকে কফির মগটা ছো মেরে নিয়ে বলল, এটা তোমার জন্য না, ওনার জন্য। নিন। আমি কফির মগটা হাতে নিয়ে ইরার দিকে তাকিয়ে মুচকে হাসি দিলাম। তোমার জন্য আনছি, দাঁড়াও। আপু, আপু, এক মগ কফি দিয়ে যাও তো। ভাবি কফির মগ হাতে নিয়ে রুমে ঢুকলো। ইরাকে দাও কফিটা। ভাবি ইরাকে কফির মগটা দিয়ে আমার পাশে এসে বসলো। ভাই আমার, ক্ষমা করে দে আমায়। সেদিন না বুঝে কত কি বলেছি। কি যে বলো, মা থাকলে হয়তো এমন শাসনই করতো। তুমি মায়ের মতো আমাকে বকতেই পারো। আচ্ছা তোরা কথা বল, আমি কিচেনে গেলাম। ভাবি কিচেনে চলে গেল। নীলা বসে বসে আমার কফি খাওয়া দেখছে। কফি অর্ধেক শেষ হতেই নীলা আমার কাছ থেকে কফির মগটা নিয়ে নিয়ে বলল, আর খেতে হবে না, দেন। শেষ করি। খেতে হবে না, বাকিটা আমি খাবো। পাগল টাগল হলো কিনা কে জানে। এভাবে এক সপ্তাহ কেটে গেল। সকাল সকাল ড্রয়িং রুমে বসে টিভি দেখছি। তখন নীলা সহ ভাবি আসলো। কিছু বলবে ভাবি? একটু নীলার সাথে এয়ারপোর্টে যা তো। কেন? বিদেশ থেকে আমার ফুফাতো বোন আসবে। নীলা যাদের বাসা থেকে স্টাডি করেছে। তুমি সাথে গেলে তো পারো। আমার হাতে কাজ আছে, আমি যেতে পারবো না। তুই জানা, আব্বু গাড়ি পাঠিয়েছে। আচ্ছা যাচ্ছি। নীলার আমি নিচে গেলাম। গাড়িটা সামনে গিয়ে দাঁড়ালাম। ভাবলাম একা একে গিয়ে কে বোর হবো নাকি, তাই আমার কাছের ফ্রেন্ড সাগরকে আসতে বললাম। পেছন থেকে নীলা বলল, আমাদের মাঝে আপনার বন্ধুকে টানছেন কেন? একা একা বোর হবো নাকি। নীলা আর কিছুই বলল না। সাগর আসলে ওকে নীলার সাথে পিছনে বসতে বললাম। তখন নীলা বলল, না ভাইয়া, আপনি সামনে বসেন। কি আর করার। সাগর সামনে বসলো আর আমি নীলার সাথে পিছনে বসলাম। গাড়ি চলছে আপন গতিতে। এয়ারপোর্টের দিকে যাচ্ছি আর আমি চুপচাপ বসে আছি। নীলা হঠাৎই আমার হাতের আঙ্গুলগুলো ওর হাতের আঙ্গুল দিয়ে পেঁচিয়ে ধরলো। এই কি করছেন? ছাড়েন, সাগর দেখবে। নীলা আমার চোখের দিকে তাকিয়ে অন্য হাত দিয়ে আমার হাত চেপে ধরলো। আমি হাত ছাড়াতে না পেরে চুপ করে থাকলাম। নীলা আমার এক হাত ওর দু হাতের মাঝে চেপে ধরে আছে। আমার অবস্থা দেখে নীলা আমার চোখের দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিল। সামন থেকে সাগর আমাদের কাহিনী দেখে হাসছে। নীলা আমার হাতটায় হঠাৎ একটা চুমু দিল। আমি শিহরিত হয়ে গেলাম ওর আলতো ছোঁয়ায়। ওর দিকে রাগি চোখে তাকালাম। সামনে ওরা বসে আছে, তাই আর কিছু বলতে পারছে না। নীলা আমার চোখের দিকে তাকিয়ে আছে আর মুখ চেপে হাসছে। কিছুক্ষণ পর এয়ারপোর্টে পৌঁছে গেলাম। প্লেন ল্যান্ড করতে এখনও 1 ঘন্টা বাকি, তাই কিছু চিপস আর জুস নিয়ে নিলাম সাথে। নীলা পাশে, তাই ফর্মালিটির জন্য নীলাকে বললাম, কিছু খাবেন আপনি? আপনার আধ খাওয়া জুস দিলেই হবে। কি? যেটা শুনেছেন সেটাই। আমি কাউকে ভাগ দিতে পারবো না। আপনার যা খেতে ইচ্ছে হয় ওখান থেকে নিয়ে নিন। আমার যা খেতে ইচ্ছা হয় তা তো ওই ক্যান্টিনে নেই। তাহলে কোথায় আছে? নীলা দুষ্ট একটা হাসি দিয়ে বলল, আপনার কাছে আছে। কি পাগলামো কথাবার্তা। আমি গেলাম। সাগর পাশের মোড়েই সুখ টান দিতে গিয়েছে। এয়ারপোর্টের ভিতরে গিয়ে কাউন্টারে বসলাম। নীলা এসে আমার পাশে বসলো। আমি জুসের বোতলের মুখটা খুলে মুখ লাগিয়ে খাচ্ছি। নীলা আমার খাওয়ার দিকে তাকিয়ে আছে। অর্ধেক শেষ হতেই নীলা টান মেরে জুসের বোতলটা নিয়ে মুখ লাগিয়ে চুমুক দিয়ে জুস খেতে লাগলো। এটা কেমন অসভ্যতামি? নীলা তৃপ্তির একটা হাসি দিয়ে বলল, অসভ্যতামি না, এটা ভালোবাসা। আমি কিছু না বলেই চুপ করেই থাকলাম। এবার চিপস খাবো, তখন ভাবলাম আবার থাবা দিতে পারে, তাই নীলাকে জিজ্ঞাসা করলাম, চিপস খাবেন? আরেকটা আছে, আমারটায় থাবা দিবেন না? দেন, থাবা দেওয়ার কোনো কারণ নেই। চিপসে আপনার ঠোঁটের কোনো ছোঁয়া পাওয়া যাবে না। কি মেরে বাবা, কোনো লজ্জা শরম নেই? কি বলে? নিন। এত লজ্জা পাচ্ছেন কেন? দূর, কি জ্বালায় পড়লাম। ওই হারামিটাও যে কোথায় গেল। কিছুক্ষণ পর প্লেন এয়ারপোর্টে ল্যান্ড করলো। আমরা ভেতরে গেলাম। গিয়ে তো দেখি আরেক কাণ্ড। সাগর হারামিটা কোনো একটা মেয়ের সাথে সমানে ঝগড়া করছে। মেয়েটাকে পিছন থেকে দেখাই যাচ্ছে না। ওর কাছে গেলাম, সাথে নীলাও আছে। কি রে, কি হয়েছে? আর বলিস না, এই পেতনিটা কোথা থেকে যেন এসে গায়ে পড়লো, আর এখন বলছে নাকি আমারও দোষ। মেয়েটা পেছনে করতে নীলা আর ওই মেয়ে দুজনকে জড়িয়ে ধরলো। কেমন আছিস? ভালো আর থাকতে পারলাম কোথায়? কাউন্টার থেকে বের হতেই এই দামড়া ছেলেটা এসে আমার পায়ের ওপর পড়ল। আচ্ছা হয়েছে, পরিচিত হয়ে নে। উনি হলেন জনি, আপুর দেবর। আর যার সাথে ধাক্কা লাগলো উনি হলেন সাগর ভাইয়া, ওনার ফ্রেন্ড। এবার মেয়েটাকে দেখিয়ে দিয়ে নীলা বলল, এ হলো আমার ফুফাতো বোন মিম। মিম হাই বলে আমার দিকে হাত বাড়িয়ে দিল। আমি যে হাত বাড়াতে যাব, তখন নীলা মিমের হাত সরিয়ে দিয়ে বলল,
হয়েছে, সাগর ভাইয়ার সাথে পরিচিত হয়ে নে। ওনার মতো বজাতের সাথে পরিচিত হতে আমার বয়েই গেছে। চল। আমরা গাড়ির কাছে গেলাম। গাড়ির পেছনে সিট আছে 4টা, তাই আমি একদম পিছনের এক সিটে গিয়ে বসলাম। মিম আমার পাশে যেয়ে বসতে যাবে, তখন নীলা বলল, এই কি করছিস, তুই ওখানে গিয়ে বস। আমি বজাতের সাথে বসতে পারবো না, আমি এখানেই বসবো। এই বলে মিম আমার পাশেই বসে পড়ল। নীলা ভালোই জব্দ হয়েছে। নীলা সাগরের পাশে বসে পড়ল। আমি নীলার মুখের এক্সপ্রেশন দেখে এসে দিলাম। নীলা পেছন করে আমার দিকে তাকিয়ে কিছুটা রেগে বলল, মেরে মুখ ভেঙে দেবো হাসলে। আমি বাইরে তাকিয়ে হাসি চাপিয়ে রাখার চেষ্টা করছি। নীলা এখনও রাগীভাবে তাকিয়ে আছে। তো আপনি কেমন আছেন? ভালো, তুমি? ভালো। আমরা দুজন কথায় মশগুল। নীলা বারবার পেছন করে আমাদের দিকে তাকাচ্ছে আর রাখছে। নীলা হঠাৎ আমার দিকে রাগী চোখে তাকিয়ে বলল, এই মিম, ওনার গায়ের সাথে চেপে বসেছিস কেন? সরে বস। কোথায় চেপে বসলাম? আপনার দিকে কি চেপে বসেছি আমি? কই না তো। দেখছিস? নীলার দিকে তাকিয়েই বলল। নীলা আমার দিকে আবার সে রাগী চোখে তাকিয়ে বলল, ওনার তো ভালোই লাগে, বদলোক কোথাকার। হয়েছে, এবার সামনে তাকা। নীলা আবার সামনে তাকালো। মিম আবার আমার সাথে কথায় ব্যস্ত হয়ে গেল। গাড়ির ঝাঁকুনিতে মিম বারবার আমার উপর এসে বসছে। নীলার এটার সহ্যই হলো না, সোজা আমাদের মাঝে এসে বসলো। দুজনেরই তো সিট, তিনজনে বসাতে একটু চাপাচাপি হচ্ছে। নীলা পুরো আমার গায়ের সাথে চেপে বসেছে। মিম আর আমি তো অবাক। কি রে, তুই সামনে সিট ছেড়ে এখানে বসলি কেন? বসতে কষ্ট হচ্ছে তো? হলে হোক, এখনো তো ওনার গায়ের সাথে তুই চেপে বসছিস। বসেছি তো কি হয়েছে, চুপচাপ থাক। আমি উঠে যে সামনে সিটে যাব, তখন নীলা হাত ধরে টেনে বসিয়ে দিয়ে বলল, চুপচাপ বসেন। আমি একটু ওর কাছ থেকে সরে বসার চেষ্টা করছি, কিন্তু জায়গা স্বল্পতে ওর গায়ের সাথে লেগেই যাচ্ছি। এখন সরে বসছেন কেন? একটু আগে তো একজন আরেকজনের উপরে পড়ছিলেন। ওটা গাড়ি ঝাঁকুনিতে হয়েছে। এখন আমার উপরে পড়ুন। কি বলেন এসব? কি রে নীলা, কি বলছিস এইসব? আচ্ছা, আমি সামনে যাচ্ছি। মিম সামনে গেল। এই খবিস একটা, সরেন বসবো। এত বৃষ্টি করে বকা দেন কিভাবে? ফ্ল্যাট করছেন আমার সাথে, মেয়েরে রাস্তায় ফেলে দেব। আপনি অনেক সুন্দর। আবার ফ্ল্যাটিং করছেন আমার সাথে, তখন তো বললেন আমি পেতনি। আরে তখন তো রেগে বলেছে। দেখতে দেখতে বাসার সামনেই চলে এসেছি। সবাই গাড়ি থেকে নামলাম। সাগর বাদে আমরা সবাই ভিতরে যাচ্ছি। সাগর এখন আমাদের বাসায় যাবে না, সে বলে দিয়েছে। সাগর মিমকে পেছন থেকে ডেকে বলল, এই যে মিস, সরি। ইটস ওকে। আপনি সত্যিই কিন্তু সুন্দর। মিম একটা মুচকি হাসি দিয়ে বলল, আবার ফ্ল্যাটিং? এখন কিছু বলছি না, আবার দেখা হলে মেরে দেব। বাসায় গিয়ে আমি আমার রুমে গেলাম। দুপুরে সবাই খেতে বসলাম। খাবারের মেনু দেখে জিভে পানি এসে গেল। মিম আসবে বলে এত কিছু। আমি গপাগপ খেতে লাগলাম। নীলা খাবার খাওয়া রেখে আমার খাওয়াই শুধু দেখছে। কি রে, কোথায় তাকিয়ে আছিস? হা করে তাকিয়ে না থেকে খা। নীলা কিছুটা লজ্জা পেল। আমি খেয়ে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর বারান্দায় গেলাম। বারান্দায় গিয়ে দেখি ইরা ফোনে কথা বলছে। আমি কাছে যেতেই ইরা ফোন কেটে দিল। কিরে, কার সাথে কথা বলছিস? কই, কার সাথে কথা বলি? আমি তো দেখলাম বললি। তা ছেলেটাকে? কেউ না। নতুন প্রেমী বললি নাকি? তুমি না। এরা লজ্জা পেয়ে চলে গেল। রাতে আমরা সবাই বসে গল্প করছি আর হাসাহাসিতে মেতে আছি। বেশিক্ষণ আর ওদের মাঝে না থেকে ছাদে চলে গেলাম। নির্ভীকভাবে আকাশের দিকে তাকিয়ে আছি। তখন নীলা এসে আমার পাশে দাঁড়ালো। আমি একবার নীলার দিকে তাকিয়ে আবার আকাশের দিকে তাকালাম। নীলা নরম সুরে বলল, চলে আসলেন যে? এমনি। ও। নীলা কিছুক্ষণ চুপ করে থাকলো, আবার বলল, সবার সাথে তো হেসে হেসে কথা বলেন, আমার সাথে কেন বলেন না? খুব বেশি অপরাধ করে ফেলেছি তাই না? এই অন্ধকারে নীলার চোখে বিন্দু বিন্দু পানি আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। কিছু বলছেন না যে? খুব কি অপরাধ করে ফেলেছি? দেখেন, ভাই ভাবির বিশ্বাস নষ্ট করতে পারবো না। আর তাছাড়া ভাবি এমনিতে ওই দিনের পর থেকে বেশি একটা ভালোভাবে না আমাকে হয়তো। ওসব আমি ম্যানেজ করব, আপনি শুধু আমাকে কাছে টেনে নেন, বাকি সব আমিই দেখব। দেখুন, এটা হবার নয়, ভালো কাউকে খুঁজে নিন। এই বলে যে চলে আসতে যাব, তখন নীলা আমার হাত ধরে দেয়ালের সাথে চেপে ধরলো আর রাগী স্বরে বলল, এটা হবার 100 বার হবে। আমার ভালো কাউকে প্রয়োজন নেই, তোকেই প্রয়োজন। কি ভেবেছিস শান্তভাবে থাকি বলে এতটাও শান্ত না আমি? তোকে চাই, তোকে লাগবে, তোকে প্রয়োজন। দেখুন আপনি কিন্তু
আর কিছু বলতে দিল না আমায়। ও ঠোঁট দিয়ে আমার ঠোঁটের সাথে চেপে ধরলো। কিছুক্ষণ পর ছেড়ে দিল। আমি তো হাঁপাতে লাগলাম। চুপচাপ খেয়ে রুমে গিয়ে ঘুমাবেন। ইরামিম এদের কারোর সাথে যেন কথা বলতে না দেখি, আর যদি দেখি তাহলে সবার সামনে কি করব ভালোভাবেই বুঝতে পারছেন। যান। আমি নিচে চলে গেলাম। কি মেয়ে রে বাবা, মুহূর্তেই রং বদলাতে পারে। ওর অগ্নি মূর্তি দেখে আমি আর কিছু বলতেই পারলাম না ভয়ে। এভাবে কিস করে কেউ? ঠোঁট যেন আরেকটু হলে ছিঁড়ে যেত। রাতে খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে চোখ খুলতেই একজোড়া চোখ আমার মুখের কাছে, আমার দিকে তাকিয়ে আছে। আমি লাফ মেরে উঠে বসলাম। ভালো করে তাকিয়ে দেখি নীলা। কি হয়েছে? এভাবে লাফ মেরে উঠলেন কেন? তুমি? না না, মানে আপনি এখানে? তুমি করে বলেন। আমি সবাইকে তুমি করে বলি না। তুমি করে বলবেন না? না। তাহলে আমি দরজা আটকিয়ে চিৎকার করব, তারপর বুঝবেন কি হবে। দেখুন, বেশি বাড়াবাড়ি করবেন না। আবার আপনি করে বলছেন আমি দরজা আটকাচ্ছি। নীলা গিয়ে দরজা আটকাতে যাচ্ছে। আমি ভয়ে ভয়ে হাত টেনে ধরলাম। তারপর যা হবার তাই হলো। আমার ওপর এসে পড়ল। নীলা আমার বুকের উপর হাত ভর দিয়ে আমার মুখের কাছে মুখ এনে বলল, কি টান দিলেন কেন? তুমি করে বলবেন তো? বলবো। এবার আমার উপর থেকে সরো। এত তাড়াতাড়ি সরবো কেন? কেউ দেখে ফেলবে, সরো। একদমই না। এই বলে নীলা আমার গালে আলতো করে হাত দিল। এই কি করছো? সরো বলছি, না হয় ফেলে দেব। পারলে ফেলে দাও। ওহ, কি ঝামেলায় পড়লাম। হঠাৎ সে সময় মিম রুমে ঢুকলো। রুমে আমাদের দেখে মুখে হাত দিয়ে চেয়ে থাকলো। আমি তড়িঘড়ি করে ওকে জোর করে পাশে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে রুম থেকে বের হয়ে গেলাম। লাজ লজ্জা সব গেছে মেয়েটার। নীলা মিমকে বলল, তুই আর আসার সময় পেলি না? বেশ তো রোম্যান্স করছিস দেখছি। রোমান্স আর হলো কোথায়? তুই সবকিছুতে পানি ঢেলে দিলি। তা কবে থেকে জানি ভাইয়ের সাথে রিলেশন করলি? এখানে আসার পর থেকে। ধুর, আমি আরও চেয়েছিলাম জনি ভাইয়ের সাথে আমি মনির লেনদেন করাবো, আর তুই? খবরদার, যা বলেছিস বলেছিস, এরপর যেন আর না বলিস। ওনার ধারের কাছেও যেন তোকে না দেখি। বাবা, উনি একেবারে প্রেমে লাইলি হয়ে গেছে। মারি দেবো একটা, চল। আমি ফ্রেশ হয়ে নাস্তা খেতে টেবিলে বসলাম। ভাবি, নাস্তা দিয়ে যাও তো। বসে থাক দিচ্ছি। একটু পর ভাবি নাস্তা নিয়ে আসলো। নীলা সহ সবাই আসলো নাস্তা খেতে। নীলা বরাবরের মতো আমার সামনে বসলো। বসে আছি ঠিক আছে, কিন্তু একটু পরপরই পা দিয়ে আমার পায়ে স্লাইড করছে। উফ, খাওয়ার সময় ভাজলামও। কিরে জানি, ভিড় করে কি বলিস? কিছু না। নীলা সুন্দর তার দোপা দিয়ে আমার এক পা পেশে ধরে নাস্তা খাচ্ছে। সবার সামনে কিছু বলতে পারছি না। আপু ফোন করেছিল আপুর কাছে যেতে। আমি বিকেল আসবো বলেছি। দুপুরে খাওয়ার সময় নীলা একইভাবে পা দিয়ে দুষ্টুমি করছে। ভাবলাম ভাবিকে যাওয়ার কথাটা বলি। ভাবি, আমি বিকেলে আপুর বাসায় যাচ্ছি, আপু যেতে বলেছে। এই কথা শুনে নীলা সব দুষ্টুমি বন্ধ হয়ে গেছে। পা দিয়ে গোতা দেওয়া, স্লাইড করা সব বন্ধ হয়ে গেল। হাসি মুখটা মলিন হয়ে গেল। খাওয়া দাওয়া বন্ধ করে আমার দিকে ঘোর লাগা চোখে তাকিয়ে আছে। কদিন থাকবি? 2 সপ্তাহের মতো। ও, তোর ভাইকে বলে যাস। ওকে। আমি খেয়ে রুমে এসে একটু রেস্ট নিচ্ছি। চোখটা একটু বন্ধ করেছি। হঠাৎ দরজা আটকানোর শব্দে চোখ খুললাম। তাকে দেখি নীলা দরজা আটকিয়েছে। এই কি করছো? দরজা খুলে দাও, সবাই কি ভাববে? নীলা ঘোর লাগা চোখে আমার দিকে তাকিয়ে এক পা করে এগোতে লাগলো। দরজাটা খুলে চলে যাও, কেউ দেখলে খারাপ ভাববে। নীলা আমার কাছে এসে ধাক্কা মেরে খাটে ফেলে আমার ওপর ওর গায়ে এলে দিল। আমার মুখের কাছে মুখ এনে বলল, আমার কারণে চলে যাচ্ছেন তাই না? তোমার কারণে যাব কেন? আমি আপনাদের বাসা থেকে খুব সমস্যা করছি তাই না? নীলা কাঁদছে। ও চোখের পানি আমার মুখে ফোঁটা ফোঁটা আকারে পড়ছে। চলে যাব আপনাদের বাসা থেকে, এই পৃথিবী ছেড়েই চলে যাব। পাগল টাগল হলে নাকি? কি বলছো? নীলা হঠাৎই আমার বুকের ভেতর ওর মুখটা গুজে দিল। তারপর কাঁদতে কাঁদতে বলল, সত্যিই মরে যাব আপনাকে ছাড়া, বাঁচবো না। খুব ভালোবেসে ফেলেছি আপনাকে। জানি না কেন এত ভালোবেসেছি আপনাকে, শুধু এটা জানি আপনাকে ছাড়া থাকতে পারবো না। নীলা আমার বুকের উপর ডুকরে ডুকরে কাঁদছে। মুহূর্তে ভাবির বলা কথাগুলো বলে গেলাম। তোমাদের সম্বন্ধে কি হবে যদি আমি না বাঁচি, আমার প্রাণ না বাঁচে? আমি নীলার মাথায় হাত বোলাতে লাগলাম। নীলা নীলা কান্না করা বন্ধ করে মাথা উঠে আমার দিকে তাকালো। বোঝার চেষ্টা করছে আমি ওর মাথায় হাত বুলিয়েছি কি না। নীলা জিজ্ঞাসানো দৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমি আর মাথা টেনে কপাল একটা চুমু দিলাম। নীলাবে শক্ত করে জড়িয়ে ধরে বুকের ভেতর মুখ গুজে দিয়ে কাঁদতে লাগলো। কেন জানি আমার চোখের কোণ দিয়ে পানি পড়তে লাগলো।
কিছুক্ষণ পরে হঠাৎ দরজাটা কে যেন নক করতে লাগলো। আমি তো ভয় পেয়ে গেলাম। ভাবি দেখলে কি হবে? নীলা আমার ভয় পাওয়া দেখে মুখের দিকে তাকিয়ে আমার দোগালে আলতো করে 2 হাত দিয়ে আদরে গলায় বলল, এত ভয় পাচ্ছেন কেন? আমি আছি না। আমি থাকতে কেউ আপনাকে কিছুই করতে পারবে না। শুয়ে থাকেন, আমি দেখছি কে আসছে। নীলা দরজা খোলার জন্য যাচ্ছে। ভয়ে আমার হার্টবিট বেড়ে গেছে। নীলা দরজা খুলতে মিমের গলার আওয়াজ পেলাম। তাহলে কি মিম? ওহ, বাঁচা গেল। কি আপনাদের রোমান্স শেষ হলো? মারবো একটা, বের হ রুম থেকে। কি আবার রোমান্স করবি নাকি? হুম। যাবি তুই? আরে বাবা, যাচ্ছি। মিম রুম থেকে বের হতে যেতেই আবার ফিরে এলো। ও, যে কারণে আসা। আপনি তো বিকেলে চলে যাবেন। আমি ঘুরবো কার সাথে? আমাদের মহারানীর তো সময়ে হবে না আমাকে নিয়ে ঘোরার। আপনারা তো আপনাদের রোমান্স করছেন, এখন আমার রোমান্স করার জন্য একজন ঠিক করে দিয়ে যান। তোমার যোগ্য কাউকে তো দেখছি না। আপাতত আপনার ওই বজ্জাত বন্ধুটাকে বলে যান। এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজাই তো বলতে পারতি। যা রুম থেকে। আচ্ছা, আমি বলে দেব। মিম রুম থেকে বের হয়ে গেল। নীলা আবার আমার কাছে এলো, আমার বুকের কাছে ভর দিয়ে মুখের কাছে মুখ এনে বলল, আপনি সত্যি কি বড় আপুর কাছে চলে যাবেন? হুম। না গেলে হয় না? আপু অসুস্থ, যেতেই হবে। আর এত টেনশন করছো কেন? 2 সপ্তাহের জন্যই তো যাচ্ছি, আবার চলে আসবো। নীলা আমাকে জড়িয়ে ধরে বুকের ভেতর মুখ গুজে দিয়ে বলল, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। ভালো লাগে না আপনাকে ছাড়া। পাগলি একটা, চলে আসবো তাড়াতাড়ি। হুম। হঠাৎই ভাবি জনি জনি বলতে বলতে রুমের ভেতর ঢুকে গেল। এসে আমাদের দুজনকে একসাথে দেখে হা হয়ে গেল। আমি তো ভয় শেষ। বাবা, ভালোই এগিয়েছো দুজন। নীলা কিছুটা আদুরি গলায় বলল, আপু। থাক থাক, এত লজ্জা পেতে হবে না। দেবর তো দেখি আমার বোনকে পাগল করে ছাড়লো। বিয়ে তো দেখি খুব তাড়াতাড়ি দিতে হবে। আচ্ছা, থাকো তোমরা। ভাবি চলে গেল। নীলার মুখের কোণে হাসি লেগে আছে ভাবির বলা কথা শুনে। আপনি রেস্ট নেন, আমি আপনার জামা কাপড় গুছিয়ে দিচ্ছি। এই বলে নীলা আমার কপালে একটা চুমু দিয়ে জামা কাপড় গোছাতে চলে গেল। আমি চোখ বন্ধ করে একটু ঘুমানোর চেষ্টা করলাম। বিকেলে চলে যাচ্ছি। নীলা মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে। নীলার চোখের কোণে পানি দেখতে পেলাম। নীলাকে বললাম, এদিকে এসো। নীলা গুটি গুটি পায়ে আমার সামনে এসে মাথা নিচু করে দাঁড়ালো। ওর মুখ ধরে উপরে ওঠালাম। মিম দেখি একটু দূরে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। শালিকা, চোখ বন্ধ করো। করছি। আমি নীলার কপালে আলতো করে একটা চুমু দিলাম। নীলার সাথে সাথে আমাকে জোরে ধরে কেঁদে দিল। আরে পাগলি, এমন করছো যেন 2 বছরের জন্য যাচ্ছি। আমার কাছে 2 সপ্তাহ 2 বছরের মতো। আচ্ছা, আমি তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করব। ওর চোখের পানি মুছে দিয়ে কপাল আর একটা চুমু দিয়ে মিমের কাছে গেলাম। হয়েছে, আর চোখ বন্ধ করে থাকতে হবে না। আমি সাগরকে বলে দিয়েছি, ও এসে তোমাকে ঘুরতে নিয়ে যাবে। আমি বাসে চড়ে আপুর বাসায় চলে আসলাম। অন্যদিকে সাগর মিমকে পিক করতে এসেছে বাসায়। মিম বাসার সামনে আসলো। তাবিজ, আপনি কি বাইকে যাবেন নাকি রিক্সায়? রিক্সায় যাব। চলুন তাহলে। সাগর আর মিম রিক্সায় বসে আছে। এই, আপনার হাতে কি? কোথায়? এই যে আপনার হাতে, দেখি দেখি। সাগর যে মিমের হাত ধরে এসব বলছে, মিম তা বুঝতে পেরে হাত ছাড়িয়ে সাগরের কাঁধে 2 থাপ্পড় মেরে বলল, বজ্জাত একটা, হাত ধরা ঠান্ডা। সুন্দর মেয়েদের হাত না ধরে কি পারি? মারবো একটা, ফাজল কোথাকার। সাগর চুপ করেই থাকলো। কয়টা মেয়েকে পটিয়েছো? একটাও না, তুমিই প্রথম। কি? আমাকে পটাচ্ছ? সরি, ভুল করে বুক থেকে বের হয়ে গেছে। সাগর কিছুটা মন খারাপ করলো। চেয়েছিল ওকে পটাবে, কিন্তু যে মেয়ে পটানোর কথা শুনেই রেগে গেল। মিম সাগরের চুপ থাকা দেখে সাগরের সামনে হাত বাড়িয়ে দিল। কি? ডরো। শুধু শুধু হাত কেন ধরবো? আর বাহানা করা লাগবে না, তুমি যে আমার হাত ধরতে চাও সেটা আমি বুঝি। সাগর মিমের হাত ধরলো। হাতে কি শক্তি নেই? শক্ত করে ধরো। বিয়ের পর আমরা কিন্তু বিদেশে চলে যাব, আমার বাসায়। মিমের কথা শুনে সাগর যেন শক খেলো। কি? যেটা শুনেছো সেটাই। তুমি যে আমার প্রথম দেখায় প্রেমে পড়েছো সেটা আমি ভালোভাবে বুঝেছি। তুমি কি দেখে আমার প্রেমে পড়লে? তোমার ফ্লার্টিং দেখে। তবে তোমার ফ্লার্টিং যদি আমার সাথে ছাড়া অন্য কারোর সাথে করেছো তাহলে বুঝবে এই মিম কি জিনিস। তাহলে একটা চুমু দাও। কি? প্রেম শুরু হতে না হতেই চুমু? থাক, লাগবে না। হয়েছে, আর রাগ করা লাগবে না, এদিকে এসো।
মিম সাগরের গালে একটা চুমু খেলো। সাগর তার ঠোঁট দেখিয়ে বলল, ওইখানে না, এইখানে। বোত একটা, লজ্জা নেই। চোখ বন্ধ করো, দিচ্ছি। আজ 2 সপ্তাহের কাছাকাছি হতে চলল। আমি আপুর বাসায়। ভাবি হঠাৎ আমার কাছে ফোন দিল। হ্যাঁ ভাবি, বলো, কেমন আছো? আমি ভালোই আছি। তোমার নীলা ভালো নেই। কেন, কি হয়েছে? আজ 2 সপ্তাহ হতে চললো। মেয়েটার কোনো খোঁজ নিয়েছো? তোমার টেনশনে মেয়েটা খাওয়া দাওয়া করছে না। নীলাকে বলল, আজ বাসায় আসছি। বাসায় যাওয়ার দরকার নেই, আমাদের বাসায় চলে আসো, সাথে আপু দুলা ভাইকে নিয়ে আসো। আচ্ছা, তোমরা তোমাদের বাসায় গেলে কবে? 4 দিন হলো। ও, তাড়াতাড়ি চলে এসো, তোমার পেয়সী তোমার জন্য ছটফট করছে। আর লজ্জা দিও না তো, আসছি। আবুকে নিয়ে বিকালে নীলাদের বাসায় গেলাম। বাসার ভেতর ঢুকতেই নীলা থেকে যেন দৌড়ে এসে আমার বুকে ঝাঁপিয়ে পড়ল। আমিও আমার প্রাণকে পরম আদরে জড়িয়ে নিলাম। ওকে পেয়ে যেন সব কিছু ভুলে গেছি। হঠাৎই চারদিকে চোখ যেতে দেখি নীলার বাবা, আমার আব্বু, ভাইয়া, আরও কিছু রিলেটিভ আমাদের চারপাশে সবাই বসে আছে। আমরা সবার মাঝখান থেকে দুজন দুজনকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছি। সবাই মুসকে মুসকে হাসছে। আমি নীলাকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু এত জোরে জড়িয়ে ধরেছে যে ছাড়াতেই পারছে না। আমি নীলাকে আস্তে করে বললাম, এই সবাই দেখছে, ছাড়ো। নীলা বুক থেকে মাথা উঠিয়ে যেই না দেখলো সবাই তাকিয়ে মুসকে মুসকে হাসছে, তখন নীলা লজ্জা পেয়ে ভেতরে দৌড়ে পালালো। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। কেউ কিছুই বলল না আমায়। নীলার বাবা বলল, এই নওরিন, জনি বাবাজিকে ভিতরে নিয়ে যেত। ভাবে এসে আমাকে ভেতরে নীলার রুমে নিয়ে গেল। দেবরজি, আজ থেকে এটাই তোমার রুম। মানে, বুঝলাম না। পরে বুঝবে। ভাবি রুম থেকে চলে গেল। বাহ, নীলার রুমটা তো বেশ সাজানো গোছানো। একটু রেস্ট নেওয়ার জন্য নীলার খাটে শুয়ে পড়লাম। চোখটা বন্ধ করে আছি। হঠাৎ কারো আলতো শো অনুভব করলাম। চোখ খুলে দেখি নীলা। নীলা আমার বুকে শুয়ে আছে। আমার পাগলিটায় কি হয়েছে? ঠিকমতো খাওনি? চেহারা মন শুকানো কেন? আপনি দূরে ছিলেন, তাই তো কিছুই খেতে ভালো লাগেনি। নীলা আদরি গলায় অভিমানী সুরে বলল, আপনি 2 সপ্তাহ কিভাবে থাকতে পারলেন জানেন? আমার কত কষ্ট হয়েছে। পাগলি, এই যে চলে আসছি না, আর কষ্ট পেতে হবে না। আচ্ছা, সবাইকে দেখলাম এখানে, কোনো আয়োজন আছে নাকি? নীলা মুসকে একটা হাসি দিয়ে বলল, বলবো না। বলো না। বলবো, আগে দুটো পাপ্পি দিতে হবে। আচ্ছা, কাছে আসো, দিচ্ছি। এবার বলো। আপনার আর আমার বিয়ে। কি কি বললে? খুশিতে নীলাকে জড়িয়ে ধরলাম। সন্ধ্যায় ভাবি আমাকে পাঞ্জাবি দিয়ে গেল পড়ার জন্য। রোমান, ইরা, মিম, সাগর আমাদের দেখতে আসলো রুমে। নীলাকে ইরা আর মিম সাজাচ্ছে। আমি নীলাকে দেখার জন্য রুমে গেলাম। ইরা আর মিম পথ আটকে দাঁড়ালো। না ভাইয়া, বিয়ের আগে বউ দেখতে দেব না। কি আর করার, সাগর আর রোমানকে আসতে বললাম। ওরা এসে ওদের সরিয়ে দিল। আমি নীলার কাছে গেলাম। নীলাকে বোধে বেশি কি সুন্দর লাগছে। কত সুন্দর তুমি। আপনি কি কম সুন্দর নাকি? জানেন, ওরা আমায় আপনার কাছে যেতে দেয়নি। আমি বুঝতে পেরে তো তোমার কাছে চলে এসেছি। বিয়ে কখন হবে? একটু পর। আমার আর তর সইছে না। পাগলি একটা। কিছুক্ষণ পর বাসায় কাজে এসে আমাদের বিয়ে পড়িয়ে গেল। অন্যদিকে সাগর, মিম, রোমানিরা নীলার রুমে আমাদের বাসর ঘর সাজিয়েছে। সবার সাথে কথা বলে বাসর করে যে ঢুকতে যাব, তখন ইরা, মিম, সাগর আর রোমান পথ আটকে ধরল। বাবা, ভিতরে তো এত তাড়াতাড়ি ঢুকতে দেবে না। কেন, কি শর্ত? তাড়াতাড়ি বল। ভেতরে আমার জানটা আমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা, ইরারটা আমি দেখব, মিমেরটা নীলা দেখবে। এখন সর। আমি ভেতরে ঢুকে দরজা আটকে দিলাম। নীলা এসে আমার পা ছুঁয়ে সালাম করলো। খাটে এসে বসলাম দুজনে। হঠাৎই নীলা খাট থেকে বালিশটা ছুঁড়ে ফেলে দিল। কি করছো? বালিশ ফেলছো কেন? তুমি শোবে কোথায়? আপনার বুক আছে কি করতে? আজ থেকে এটাই আমার বালিশ। নীলা আমার বুকেই শুয়ে বলল, পাগলি একটা। আপনার পাগলি, সারা জীবন আপনার পাগলি হয়ে থাকতে চাই। আমার পাগলি হয়েছে? আচ্ছা, করছি, এই করলাম। হঠাৎই নীলা আমার মাথা ধরে ও ঠোঁটগুলো আমার ঠোঁটের মাঝে ডুবিয়ে দিল। ও ঠোঁটে ছোঁয়া পেয়ে আমার সারা শরীর শিহরিত হয়ে গেল। নীলা ওই ঠোঁট দিয়ে আমার ঠোঁটে চুমুক দিয়ে ধরেছে। আমি ওর ডাকে সাড়া দিলাম। ডুবে গেলাম ভালোবাসার অন্তহীন এক মুহূর্তে, আগামী পথ চলার এক নতুন অঙ্গীকার নিয়ে। তো বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তৈরি থাকবেন নতুন গল্পে। দেখা হচ্ছে আবারও। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।